আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 6 সপ্তাহের মধ্যে একদিনে করোনায় সর্বোচ্চ 60 জনের মৃত্যু, 16 জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। অ্যাস্ট্রাজেনেকা 10 লাখ ডোজ টিকা আসবে অগাস্টে, চীন রাশিয়ার ভ্যাকসিন আরও দেরিতে, বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার সিদ্ধান্ত। বোট ক্লাবে সেই রাতে পরিমণির সাথে ঘটে যাওয়া ঘটনার সিসি ক্যামেরায় আংশিক ভিডিও প্রকাশ। 55,000-এরও বেশি অবৈধ ভোটার, চট্টগ্রামে নির্বাচন কমিশনের 4 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা। এবং ব্যাংকিং চ্যানেলে বাড়ি ভাড়া পরিশোধের সরকারি উদ্যোগে খুশি ভাড়াটিয়ারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনায় মৃত্যু আক্রান্তের হার। গত 24 ঘন্টায় মারা গেছেন 60 জন, যা গত 42 দিনের মধ্যে সর্বোচ্চ। এ সময় নতুন শনাক্ত হয় 3,965 জন। শনাক্তের হার 16.62%। সংক্রমণ বাড়তে থাকায় 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে চলমান বিধিনিষেধ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুনের শুরু থেকে দেশ জুড়ে করোনার প্রকোপ বাড়তে থাকে। 1 জুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান 41 জন, আর শনাক্তের হার ছিল 9.67%। 16 জুন এসে মৃত্যু 60 জনের, আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 16.62%। আতঙ্ক ছড়াচ্ছে ঢাকার বাইরের উচ্চ হারের সংক্রমণ। মারা যাওয়া 60 জনের মধ্যে রাজশাহী বিভাগে সর্বোচ্চ 17 জন, খুলনা 14, ঢাকা ও চট্টগ্রামে 8, সিলেটে 6 জন, বাকিরা অন্যান্য বিভাগের। সংক্রমিত রোগীর সংখ্যা ঢাকা জেলায় বেশি হলেও সংক্রমণের হার সবচেয়ে বেশি সাতক্ষীরা জেলায় 53%। এরপরে যশোরে 49, খুলনায় 32, নাটোরে 30, রাজশাহী ও নওগাঁতে প্রায় 22%। ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ। এই বিষয়টা এখন যে পর্যায়ে যাচ্ছে, যদি আমরা এখনই একে নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারি তাহলে কিন্তু একটি বিপর্যয়কর অবস্থা তৈরি হবে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন বা বিধিনিষেধ আরও 1 মাস বাড়িয়েছে সরকার। আগের সব শর্ত অনুসারে তা চলবে 15 জুলাই পর্যন্ত। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে পূর্বের যে বিধিনিষেধগুলো ছিল সেগুলোর ধারাবাহিকতায় 5টি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এবং যা আজ মধ্যরাত থেকে আগামী 16 জুন মধ্যরাত পর্যন্ত চলমান। কোরবানির ঈদের সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকা 10 লাখ ডোজ করোনা টিকা অগাস্টে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, চীনে কবে টিকা দেবে তা এ মাসে জানা যাবে। রাশিয়া এবং আমেরিকার সাথে টিকা পাওয়ার ব্যাপারে কথা চলছে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের 10 লাখ ডোজ আগস্ট মাসে দেশে আসবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি রাশিয়ার টিকা কেনার আলোচনা অনেক এগিয়েছে বলে জানিয়েছেন তিনি। চীন সহ উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় এবং বাংলাদেশের টিকা উৎপাদনের ব্যাপারেও আলোচনা চলছে। আগস্ট মাসে 10 লক্ষ অ্যাস্ট্রাজেনেকা টিকা, কোভ্যাক্স টিকা আমরা পাবো, সেই চিঠি আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। আমরা প্রত্যেককেই 2টা প্রপোজাল দিই। একটা হলো যে আমরা সরাসরি ক্রয় করতে চাই, সেটা আমাদেরকে দেন ফিনিশ প্রোডাক্ট। পাশাপাশি এটাও বলি যে আমাদের দেশে আপনারা টিকা উৎপাদন করেন যৌথ উদ্যোগে। চীন থেকে 2 ধাপে উপহার পাওয়া 11 লাখ ডোজ 5 লাখ মানুষকে দেওয়া হবে। মন্ত্রী বলেন, যারা আগে রেজিস্ট্রেশন করেছেন এক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যকর্মী ও পুলিশ, মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী, ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 11 লক্ষ টিকা মানে 5 লক্ষ লোককে আমরা দিতে পারবো। যে সকল ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো কোভিড-19
টিকা পাননি তাদেরকে এই টিকা দেওয়া হবে। চীন থেকে পাওয়া ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী 19 জুন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। শর্ত সাপেক্ষে দেশে উদ্ভাবিত গ্লোব বায়োটেকের করোনা টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC। তবে মানবদেহে প্রয়োগের আগে বানর বা শিম্পাঞ্জির উপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ডাক্তার রুহুল আমিন। অনুমতি পেলে শিগগিরই মানুষের উপর দেশীয় এই টিকার পরীক্ষা শুরু করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশে উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্স এবার মানবদেহে প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। আবেদনের প্রায় 5 মাস পর টিকাটি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে BMRC। একই সাথে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও চীনের একটি টিকাকেও এই অনুমোদন দিতে চায় সংস্থাটি। BMRCর পরিচালক জানান, বুধবার অনলাইনে টিকাগুলো মানবদেহে প্রয়োগের বিষয়ে বৈঠক হয়। 21 সদস্যের কমিটি এসব টিকার সবগুলো দিক বিবেচনা ও পর্যালোচনা করে অনুমোদন দিতে কিছু শর্ত জুড়ে দেন। আগামী রোববারের মধ্যে গ্লোব বায়োটেক, ভারত বায়োটেক ও চীনের কোম্পানিটিকে এ ব্যাপারে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। BMRCতে আবেদন করা 3টি কোম্পানিকে আমরা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে কতগুলো নিয়ম অবশ্যই পালন করতে হবে, যেমন ফেজ 1 ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে। অর্থাৎ এটা BMRCর একটা নিয়ম। আমরা প্রত্যেক CROকে অচিরেই চিঠি দিয়ে এটা জানিয়ে দেব। ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়ার ব্যাপারে BMRCর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে গ্লোব বায়োটেক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, BMRCর শর্ত পূরণের সব ব্যবস্থা করবেন তারা। কাঁচামাল পেলে প্রতি মাসে 10 কোটি ডোজ টিকা দেশেই উৎপাদন সম্ভব হবে বলেও জানান তিনি। BMRCর নীতিগত অনুমোদন আমরা পাওয়ার পরেই এখন আমরা হিউম্যান ট্রায়ালে যাব। শুনছি যে একটা কন্ডিশন আছে, হয়তো একটা 5 মিনিটের নাকি টেস্ট করতে হবে, করবো, এটা তো কোনো অসুবিধার কিছু না। গত 17 জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে BMRCতে আবেদন করেছিল গ্লোব বায়োটেক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে রাজধানী ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় 7%। 2020 সালে জীবনযাত্রার ব্যয় নিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, 1 বছরে শুধু চালের দাম বেড়েছে 20%। এই পরিস্থিতিতে করোনায় আয় কমায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। একরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা মহামারীর সংকটে জীবন জীবিকা। গত বছর টানা 2 মাসের সাধারণ ছুটিতে স্থবিরতা আসে অর্থনীতিতে। কর্মহীন হয়ে পড়েন অনেকে। তবু থেমে থাকেনি জীবনযাত্রার ব্যয়। 3 বছরের মধ্যে 2020 সালে রাজধানীতে ব্যয় বেড়েছে সবচেয়ে বেশি। ক্যাব বলছে, জীবনযাত্রার ব্যয় 6.88 ভাগ, আর পণ্য ও সেবার মূল্য বেড়েছে 6.31 ভাগ। 2020 সালের মূল্যদ্রব্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সাথে সাথে সাধারণ মানুষের আয় রোজগার কমেছে, অনেকে কর্মহীন হয়ে পড়েছে। তাই একটা দুর্ভোগের সৃষ্টি করেছে করোনা। প্রতিবেদনে বলা হয়, গত বছর আমনের মৌসুমে চালের দাম বেড়েছে 20%, ডাল 14.18 এবং মশলার প্রায় 25% দাম বাড়ে। বাজার অস্থিতিশীল ছিল তেল, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের। করোনার মধ্যেই নিম্ন ও মধ্যবিত্তের বাড়তি বাড়ি ভাড়া গুনতে হয়েছে 5% বেশি। সরকারের গুদামে চালের মজুদ কম থাকলে চালকল মালিক ও পাইকারি ব্যবসায়ীরা চালের মজুদ গড়ে তুলে বাজার অস্থিতিশীল করে তোলে। জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য করোনা পরিস্থিতিকেই বেশি দায়ী করে ক্যাব। বাজার নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপ ও নাগরিকদের টিকার আওতায় এনে অর্থনীতিকে গতিশীল করার সুপারিশ করে সংস্থাটি। বড় কোনো প্রকল্প নতুন করে গ্রহণ না করে যাতে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে, ভোক্তার আয় উন্নতি হয়, সেই দিকে যেন নজর দেওয়া হয়। 6 থেকে 7 কোটি মানুষকে টিকা প্রদান করে করোনার প্রকোপ যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা হয়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বোট ক্লাবে সেই রাতের ঘটে যাওয়া ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরার আংশিক ফুটেজ প্রকাশিত হয়েছে। ওই ফুটেজে পরিমণিকে রাত 12:30টার দিকে ক্লাবে ঢুকতে এবং 1.5 ঘন্টা পর অচেতন অবস্থায় তাকে কোলে করে গাড়িতে তুলতে দেখা যায়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ঢাকা বোট ক্লাবের সেই রাতের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত 12টা 22 মিনিটে ওই ক্লাবের সামনে কালো ও সাদা রঙের
দুটি গাড়ি এসে থামে। নামতে দেখা যায় পরিমণি, জিমি ও অমিকে। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসেপশনে অমির সঙ্গে পরিমণি সহ অন্যদের ঢুকতে দেখা যায়। সেখানে আগে থেকেই ছিলেন নাসির উদ্দিন। 1.5 ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে করে বের করতে দেখা যায় জিমিও একজন নিরাপত্তা প্রহরীকে। পিছনে ছিলেন অমিও। ক্লাবে পরিমণি অমির কালো গাড়িতে গেলেও অসুস্থ অবস্থায় তিনি ফিরছেন সাদা রঙের একটি গাড়িতে। সেখান থেকে রাত 3:52 বনানী থানায় আসেন পরিমণি। ডিউটি অফিসারের রুমে তাকে অসুস্থ দেখা যায়। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ এবারকার হাসপাতালে পাঠিয়ে দেয় পরিমণিকে। ক্লাবের ভিতরে সিসিটিভি ক্যামেরা না থাকলেও 15 সেকেন্ডের ফুটেজে ভাঙচুর ও অশ্লীল ভাষা এক পুরুষ কণ্ঠে গালাগাল করতে শোনা যায়। পরিমণির দাবি জোর করে তাকে মদ পান করানো হয়েছিল। পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়। উভয় পক্ষের সাথে কথা বলে ওখানে যে মারপিট, ভাঙচুর এবং শ্রাব্য ভাষায় গালাগালাজের একটা জিনিস ঘটেছে, এই জিনিসটা আমাদের কাছে প্রাথমিকভাবে প্রমাণিত। বাদবাকি জিনিসগুলো আরও তদন্তের মধ্য দিয়ে সেই জিনিসগুলো বের হয়ে আসবে। পরিমণির অভিযোগের ভিত্তিতে নাসির ও অমিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাড়ি ভাড়া, বেতন এবং বিল পরিশোধের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ভাড়াটিয়া সহ বিশ্লেষকরা। তাদের মতে এতে অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলে যুক্ত হবে, যা রাজস্ব আয় ও সামগ্রিক অর্থনীতি প্রসারে ভূমিকা রাখবে। তবে নির্দিষ্ট পরিমাণ বিলের টাকা নগদ ও ব্যাংক উভয় মাধ্যমে জমা দেওয়ার সুযোগ রাখার দাবি জানিয়েছেন অনেকেই। শারফুল আলমের রিপোর্ট। প্রচলিত নিয়মের বাইরে এখন থেকে যে কোনো পরিমাণ বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে দিতে হবে। ভোগান্তি কমাতে ব্যাংকের পাশাপাশি মোবাইল ব্যাংকেও এই অর্থ জমা দেওয়ার সুযোগ রাখা হচ্ছে, এমন প্রস্তাবনা রয়েছে 2021-22 অর্থবছরের বাজেটে। তবে প্রাথমিক পর্যায়ে প্রান্তিক বাড়িওয়ালাদের জন্য ভোগান্তি হলেও করযোগ্যরা এই ব্যবস্থায় উপকৃত হতে পারেন বলছেন কেউ কেউ। যে বাড়িওয়ালাদের ইনকাম ট্যাক্সেবল তাদের অবশ্যই ব্যাংকের মাধ্যমে বাড়ি ভাড়া পেমেন্ট করা উচিত। আর যাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম না বা ওই লেভেলে তারা ব্যাংকিং ট্রানজ্যাকশন করার ব্যাপারে তারা অভ্যস্ত নয়, তাদের জন্য ক্যাশ বাড়ি ভাড়া নেওয়াটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে। আমাদের দুইটা সিস্টেমই রাখা উচিত। সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ট্যাক্স স্ল্যাব করে দিতে পারি ভাড়া। একটি বড় অংশ আছে যারা হয়তো কর প্রদানের জন্য যোগ্য কিন্তু তারা কর দেন না, ফলে এই ধরনের উদ্যোগে তাদেরকে করের আওতায় আনাটা সহজ হবে। এটাকে বাস্তবায়নযোগ্য যদি করতে হয়, যিনি গ্রহণ করবে তার উপরে দায়িত্বটা বর্তানো হলো জরুরি। 15,000 টাকার বেশি বেতন পরিশোধে ব্যাংক লেনদেনের নির্দেশনা রয়েছে এবারের বাজেট প্রস্তাবনায়। এছাড়াও 50,000 টাকার বেশি পণ্য সরবরাহ, ঠিকাদারি সহ যে কোনো বিল বা পাওনা দিতে ক্রস চেক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়ার বাধ্যবাধকতার কথাও রয়েছে বাজেটে। পেরোল সিস্টেমটাকে যদি আমরা এমফাসাইজ করি তাহলে আমাদের ইকোনমিতে এসব ব্যাপারে একটু রেকর্ড থাকবে। অপ্রদর্শিত অর্থ যেগুলো থাকে বাজারে সেগুলো প্রদর্শিত আকারে চলে আসবে। আনব্যাংক পিপুলকে ব্যাংকে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ব্যাংকে কিছু ডিপোজিট থাকবে, কাস্টমারের যে সঞ্চয়ী মনোভাবটা এটা বাড়বে। বাজেট পাশের আগে বাড়ি ভাড়া, বেতন ও বিল পরিশোধে যে সিদ্ধান্তই চূড়ান্ত করা হবে তা স্পষ্ট করার পরামর্শ বিশ্লেষকদের। এই নির্দেশনা মানতে সরকারি বেসরকারি সংস্থাগুলোকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বানও তাদের। অবশ্যই চেকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হলে সেটা বিনিয়োগের সুযোগ ও লাভের পরিমাণ বাড়লে অর্থ পাচার কমে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী জানান, প্রযুক্তি দিয়েই জানা যায় কারা অর্থ পাচার করছে। সেভাবে চিহ্নিত করেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ঋণ দেওয়া হবে। তবে ঋণের পরিমাণ ও সুদের হার কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত কমিটির সভায় 12টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কিছু কিছু মানুষ আছে প্রতিবার এরকম সারা পৃথিবী জুড়ে আছে, আরো বেশি লোভ ব্যবসা করে বিদেশে নিয়ে যেতে পারে।
আমি বিশ্বাস করি যে আমাদের এখানে যদি কোনো সুযোগ সৃষ্টি করতে পারি, আমরা ইনভেস্টমেন্টের যদি সুযোগ আমরা ভালোভাবে সৃষ্টি করতে পারি, এবং যদি কোনো তুলনামূলকভাবে এখানে যদি লাভ করার স্কোপ বেশি থাকে, তাহলে কেউ বিদেশে টাকা দিবে না। মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী অথবা আমলা যেই দুর্নীতির সাথে জড়িত থাকবেন তার বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, দুদক স্বাধীনভাবে কাজ করছে, অনেক সংসদ সদস্যেরও সাজা হয়েছে। তিনি বলেন, দলীয় পরিচয়ের অনেকেই দুর্নীতির অভিযোগে কারাগারে আছেন। দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত কাউকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এদেশে অনেক দুর্নীতিবাজ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। দুর্নীতিবাজদের মুখে দুর্নীতি বিরোধী বক্তব্য হাস্যকর। অন্ধকারে ঢিল না ছুড়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ হাজির করুন। আমরাও চাই দুর্নীতি করে যারা দেশে বিদেশে অর্থ পাচার করেছে, সম্পদ গড়েছে, তাদের বিচার হোক, সুষ্ঠু তদন্ত করে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের অত্যাচার দুর্নীতি আড়াল করতে সরকার নতুন নতুন ইস্যু তৈরি করে প্রতারণার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতাসীনদের অনিয়ম সাংবাদিকদের হামলা মামলার শিকার হতে হয়। প্রতি মুহূর্তে আপনার জনগণকে বিভ্রান্ত করা, প্রতারণা করা, এটাই হচ্ছে কিন্তু ওদের মূল কাজ। হুইজ পরিমণি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, তার মুক্তি নিয়ে যখন কথা উঠছে, যখন দেশের গণতন্ত্র নিয়ে কথা উঠছে, যখন এই স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাগের একেবারে ব্যর্থতা, চরম ব্যর্থতা, কোভিড যখন চরমে উঠছে, তখন আবার একটা এনে হাজির করা হয়েছে। চট্টগ্রামে রোহিঙ্গা সহ 55,310 জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে সাবেক জেলা নির্বাচন অফিসার সহ 4 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপসহকারী পরিচালক শরীফুদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। এতে আসামি করা হয়েছে সাবেক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, নির্বাচন কমিশন অফিসের সাবেক উচ্চমান সহকারী মাহফুজুল ইসলাম, অফিস সহকারী রাসেল বড়ুয়া ও সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মোস্তফা ফারুককে। সরকারি ল্যাপটপ ব্যবহার করে আর্থিক সুবিধা নিয়ে অভিযুক্তরা রোহিঙ্গা সহ 55,310 জনকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে রাজধানী মিরপুরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কাজীপাড়ায় সড়ক পরিদর্শনের সময় তিনি এ অভিযোগ করেন। মেট্রো রেলের কাজের কারণে পয় নিষ্কাশন ঠিকমতো করা যাচ্ছে না বলেও জানান তিনি। এ সময় আগামী 1 সপ্তাহের মধ্যে ড্রেন পরিষ্কার করার নির্দেশ দেন মেয়র। গালি শুনতে হচ্ছে সিটি কর্পোরেশনে, স্ক্রলের মধ্যে দেওয়া হচ্ছে এই পানিতে নৌকা চলে, কোমর পানি। সিটি কর্পোরেশনের সমস্যা আছে, কিন্তু সিটি কর্পোরেশনের সমস্যা আছে, আমরা চেষ্টা করছি। কিন্তু মেট্রো রেলকে যেই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে মেট্রো রেল যাবে তাদের দায়িত্ব, ওদের দায়িত্ব হচ্ছিল এখানকার ড্রেন, এখানকার ইউটিলিটি, ফুটপাথ সবকিছু সচল রেখেই মেট্রো রেলটা করতে হবে। বিশ্বের বহু দেশ থেকে বাংলাদেশের সমাজ ব্যবস্থা অনেক ভালো বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, উন্নত দেশগুলোতে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকে না, বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রম হয় তাদের একমাত্র ভরসা। কিন্তু বাংলাদেশের পারিবারিক সম্পর্ক এখনও প্রশংসনীয় বলে জানান হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রী। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তার বিষয়ে মন্ত্রী বলেন, 2040 সালের মধ্যে দেশকে ধূমপান মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার। একজন মাদকাসক্ত অনেক সময় সে বিধ্বংসী হয়ে ওঠে, যাতে সন্তানেরা মাদক মুক্ত থাকে এবং একই সাথে ধূমপান মুক্ত থাকে। পারিবারিকভাবে ছোট থেকে তার মানসিকতাটাকে গড়ে তোলা। আমরা শুধু বস্তুগত দিক দিয়ে রাষ্ট্রকে উন্নত করতে চাই না, আমরা নৈতিক দিক দিয়েও রাষ্ট্রকে উন্নত করতে চাই, একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী সাবিকুন নাহার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে তহার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হুমায়ুন চিশতির রিপোর্ট। সংবাদ সম্মেলনে নিখোঁজ ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের সন্ধান দিতে প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানান তার স্ত্রী। তিনি বলেন, তোহা একজন নিতান্তই নিরীহ মানুষ, কোনো রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি হাত জোর করে বলবো, আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমার এই নিউজটা পৌঁছে দিন। উনি যেন অতি সত্বর অনেক অল্প সময়ের মধ্যে ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। উনি একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ, ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। এদিকে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তোহার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার কমিটির কথা আমরা শুনেছি, আমরা দেখবো এটা কোথায় কি অবস্থা আছে, আমরা অবশ্যই তার ক্লু আমরা উদ্ঘাটন করব। গত 10 জুন রংপুর থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে 2 সাথী ও গাড়ি চালক সহ নিখোঁজ হন আবু তহা মোহাম্মদ আদনান। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ডাচ বাংলা ব্যাংকের এটিএম জালিয়াতি 2,57,00,000 টাকা আত্মসাতের ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। টাকা আত্মসাতের মূল হোতা ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মীর মোহাম্মদ শাহরুজ্জামান ওরফে রনি বিদেশে পলাতক রয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। ব্যাংকের ভিতরে যদি প্রতারক থাকে যারা এটিএম বুথের কন্ট্রোলটা নিয়ে এই ধরনের প্রতারণার মাধ্যমে অন্যান্য ব্যাংকে এটার একটি ক্ষেত্র সৃষ্টি হতে পারে, যাতে সব ব্যাংকই এটি সচেতন হয়। আমরা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো, আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে প্রয়োজনে আলোচনা করব যাতে যে কোনোভাবে হোক ব্যাংক প্রতারিত না হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নেত্রকোনার কলামাকান্দার আমবাড়ি বাজার থেকে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি, পরিবেশ বিনষ্টকারী পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি, সরবরাহ এবং মজুত করার অপরাধে 2 ব্যবসায়ীকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কলামাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ দয়াল ও মোল্লা বিড়ি এবং পলিথিন জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্য পুড়িয়ে ফেলা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। বেশ কয়েকটি ইস্যু নিয়ে জেনেভায় বৈঠকে বসেছেন 2 বৈরী পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন। চলমান এই বৈঠকে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রণ, সাইবার হ্যাকিং, নির্বাচনে হস্তক্ষেপ, ইউক্রেনের ভবিষ্যৎ সহ এজেন্ডার দীর্ঘ তালিকা। তবে দুপক্ষেরই লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা বাড়ানো। জেনেভায় 2 নেতাকে স্বাগত জানান সুইস প্রেসিডেন্ট গি পারমেলা। আলোচনার শুরুতেই সাংবাদিকদের ফটো সেশনে প্রেসিডেন্ট পুতিন আশা করেন সংলাপ হবে গঠনমূলক, আর বাইডেন জানান মুখোমুখি আলাপ সব সময়ই মঙ্গলজনক। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। নতুন কোম্পানির জন্য শেয়ার বাজারে ফ্লোর প্রাইস সুবিধা না রাখার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এরই মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নিতে স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। বর্তমান বাজারে ফ্লোর প্রাইস সুবিধার খুব একটা কার্যকারিতা না থাকলেও কিছু ক্ষেত্রে তা লেনদেনে প্রতিবন্ধকতা তৈরি করে। এরই মধ্যে 96টি কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন কোম্পানির ক্রয়পত্রের ক্ষেত্রেও ফ্লোর প্রাইস সুবিধা না রাখার আগাম সিদ্ধান্ত নিল বিএসইসি। এবারে ইউরোর খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিকে ইউরোতে হাঙ্গেরিকে 3-0 গোলে হারিয়েছে পর্তুগাল। জোড়া গোল করে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড করেন জুভেন্টাস মহাতারকা। গ্রুপের অন্য ম্যাচে জার্মানিকে 1-0 গোলে হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এস এম আশরাফের রিপোর্ট।
মাঠে নামলেই উলটপালট হয়ে যাচ্ছে ফুটবলের রেকর্ড বইটা। সময়ের সেরা ফুটবলার কে, এই তর্ক মাটি চাপা দিতে বাকি সবাইকে পারফরমেন্সই যেন পেছনে ফেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এখনও যারা তার শ্রেষ্ঠত্ব নিয়ে বিভ্রান্ত, হাঙ্গেরির বিপক্ষে সবশেষ ম্যাচ শেষে পরিসংখ্যানে আরও একবার চোখ বুলাতে পারেন। 2 গোল করে CR7 ভাঙলেন ইউরোতে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির 9 গোলের রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা নিয়ে গেছেন 106-তে। 109 গোল নিয়ে তার সামনে এখন ইরানের আলী দায়ী। রোনালদোর রেকর্ডের রাতে বুদাপেস্টের শেষ 8 মিনিটের ঝড়েই ভেঙে যায় স্বাগতিকদের সব প্রতিরোধ। গ্রুপ অফ ডেথের অন্য ম্যাচে বল দখল আর গোলের শট নেয়ার হিসেবে ফ্রান্সের বিপক্ষে এগিয়েই ছিল জার্মানি, কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত কথা বলেছে ফরাসিদের পক্ষে। মিউনিখের আলিয়েঞ্জ এরেনায় 15 মিনিটে পল পগবার হেড ক্রসবারের উপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি দিদিয়ের দেশমর দলের। 2 মিনিট পর কিলিয়ান এমবাপ্পের শট ম্যানুয়েল নয়ের ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে দলকে ম্যাচে রাখেন, কিন্তু 20 মিনিটে ম্যাট হেমেলসের সেই আত্মঘাতী গোল। 1 গোলে পিছিয়ে পড়ে টনি ক্রুস মুলাররা চেষ্টা করেছেন শোধ দিতে। সের্গি জিনাব্রির ক্রস বারের উপর দিয়ে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের। 66 মিনিটে ফ্রান্সের একটি গোল বাতিল হয় অফসাইডে। শেষ দিকে ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমাও হতাশ হন একই কারণে। তারপরও জয়ের আনন্দ নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। কোপা আমেরিকার খবর। কোপা আমেরিকার মধ্যে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। টুর্নামেন্টে খেলতে আসা বিভিন্ন দেশের অন্তত 52 জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর আগে প্রতিযোগিতার প্রথম দিন সংখ্যাটা ছিল 41। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের মধ্যে 33 জন ফুটবলার, বাকিরা কর্মকর্তা এবং মাঠকর্মী। এতে ফুটবলারদের জন্য আয়োজক কমিটি তৈরি করা সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ পর্যন্ত টুর্নামেন্ট খেলতে আসা এবং এই প্রতিযোগিতার সাথে সম্পর্কিত 3045 জনের করোনা পরীক্ষা করা হয়েছে, আর প্রতি 47 ঘন্টা পর প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে বলেও জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারে পার্টেক্স খেলার খবর। ডিপিএল ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব জিতলেও হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। জয় পেয়েছে শেখ জামাল, ধানমন্ডি প্রাইম ব্যাংক এবং লিজেন্ড অব রূপগঞ্জ। বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার ওভারে হারায় খেলাঘরকে। শেখ জামাল 16 রানে ওল্ড ডিওএইচএসকে, প্রাইম ব্যাংক 6 উইকেটে ব্রাদার্সকে, লিজেন্ডস অব রূপগঞ্জ 21 রানে হারিয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে। তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে 28 রানে হেরেছে আবাহনী ক্রীড়া চক্র। টোকিও অলিম্পিকের ফাইনাল বাছাইয়ে অংশ নিতে কাল সকালে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ আর্চারি দল। 18 থেকে 28 জুন প্যারিসে হবে এই প্রতিযোগিতা। রিকার্ভ ডিভিশন এবং রিকার্ভ মিশ্র দলীয় ইভেন্টে 11 তীরন্দাজ নামবেন পদকের লড়াইয়ে। দুপুরে অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান সংগঠকরা। রিপোর্ট করছেন পরাগ আরমান। পরিশ্রম আর সাফল্য দিয়ে আর্চারি বিশ্বকাপে খেলাটা রীতিমতো সাধারণে নামিয়ে এনেছেন বাংলাদেশের আর্চাররা। গত মাসেও সুইজারল্যান্ডের লুজানে আর্চারি বিশ্বকাপের স্টেজ 2তে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনাল পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। জুনিয়র একটা ছেলে সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় তীর গোফর গোল্ড প্রজেক্টের আওতায় লাল সবুজের দল এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছে আর্চারি বিশ্বকাপ স্টেজ 3 খেলতে।
অলিম্পিকে জায়গা পাওয়াটা কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। সংবাদ সম্মেলনে সেই আশার কথাই জানান ফেডারেশনের কর্মকর্তারা। বাংলাদেশের পতাকা অলিম্পিকে গিয়ে একটা ভালো মেডেল পাক, গোল্ড পাক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গিয়ে তারা ভালো মেডেল এবং গোল্ড পাক, তা আমরা চাই। সেটা অনেক বড় বড় দেশ তারা কিন্তু কোয়ালিফাই করে নাই। তবে আমরা আমাদের টিমের যে এখন বর্তমান অবস্থাটা আছে, হ্যাঁ, আমরা যে কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে 13টি দল জায়গা করে নিয়েছে জাপান অলিম্পিক গেমসের আর্চারিতে। বাকি 3টি জায়গা নিশ্চিত করতে প্যারিসে এবার 26টি দল লড়াই করবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 6 সপ্তাহের মধ্যে একদিনে করোনায় সর্বোচ্চ 60 জনের মৃত্যু, 16 জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। অ্যাস্ট্রাজেনেকা 10 লাখ ডোজ টিকা আসবে অগাস্টে, চীন রাশিয়ার ভ্যাকসিন আরও দেরিতে, বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার সিদ্ধান্ত। বোট ক্লাবে সেই রাতে পরিমণির সাথে ঘটে যাওয়া ঘটনা সিসি ক্যামেরায়, আংশিক ভিডিও প্রকাশ। পঞ্চান্ন হাজারেরও বেশি অবৈধ ভোটার, চট্টগ্রামে নির্বাচন কমিশনের 4 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা। এবং ব্যাংকিং চ্যানেলে বাড়ি ভাড়া পরিশোধের সরকারি উদ্যোগে খুশি ভাড়াটিয়ারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।